তো তুই একই সাথে মানে বিডিএস, তারপরে এই যে পেইং গেস্ট যে লাইফটা, প্লাস আরেকবার নিট দেবো 2025-এ, এই ব্যাপারটা কি করে ম্যানেজ করলি? প্রত্যেকে ভালো করে শুনবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ডিস্ট্রাকশনের জন্য র্যাঙ্ক না হওয়ার গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু নিজের ডিস্ট্রাকশনকে নিজেই ম্যানেজ করে একটা পারফেক্ট র্যাঙ্ক করার গল্প কিন্তু আমরা খুব কমই শুনেছি। বোলপুর থেকে অরিত্রর গল্পটা ঠিক এরকমই, যে বিডিএস করতে করতে এমবিবিএস এর জন্য, যাতে এমবিবিএস এ পাই তার জন্য পড়াশোনা করেছে, এবং নিট 2025-এ সে এত সুন্দর একটা র্যাঙ্ক করেছে যার জন্য তার এমবিবিএস এর একটা সিট কিন্তু কনফার্ম। চলো ডেকে নেওয়া যাক অরিত্রকে। তো প্রথমে অরিত্র, অনেক কংগ্রাচুলেশন খুব সুন্দর একটা র্যাঙ্ক করার জন্য। তোর এআইআর কত? আমার এআইআর 8369। 8369 কত স্কোর কিরকম এসেছে? আমার এসেছে 560। তো তোর সাথে যখন কথা বলছিলাম একটু আগে, একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেল যে 2024 সালে তুই নিট দিস এবং তোর তখন 632 ছিল, 632, যেটা যথেষ্ট মানে কি বলবো, একটা মার্জিনাল স্কোর টাইপের ছিল এবং অলমোস্ট চান্স পেয়েও যেতিস, হাই কাট অফের জন্য পাসনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই জায়গাটা থেকে 2025-এ যখন তুই মানে ড্রপ নিলি, সেটা ডিসিশনটা যে নেওয়াটা খুব কঠিন সেটা আমি বলবো না, তার কারণটা হচ্ছে সবাই বুঝতেই পারছে যে পোটেনশিয়াল আমার আছে, তাই জন্য আমি 632 পেয়েছি। কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, তুই নিজের পড়াশোনা করার জন্য তুই চলে আসিস কলকাতায় এবং বিডিএসটা করছিলিস কোথায়? আরএমের থেকে। সেই সময় একই সাথে তুই পিজি, ডেফিনেটলি পিজিতে থাকতে হতো তার জন্য, তো তুই একই সাথে মানে বিডিএস, তারপরে এই যে পেইং গেস্ট যে লাইফটা, প্লাস আরেকবার নিট দেবো 2025-এ, এই ব্যাপারটা কি করে ম্যানেজ করলি? তো বেসিক্যালি এই গল্পটা শুরু করতে গেলে 1 বছর পেছাতে হবে আমাদেরকে। নিশ্চয়ই। তো যখন কাউন্সিলিং হলো, তারপরে থার্ড কাউন্সিলিং এ পেলাম না এমবিবিএস কলেজ, তো তারপরে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে আমি এলাম, দেখলাম, ঘুরলাম, ক্যাম্পাসে অ্যাডমিশন নিলাম। তো তখন আমার নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন হলো যে যখন আমি অন্যান্য কলেজগুলোতে গেলাম তখন আমি মনে করলাম যে তার আগে অবধি যখন আমরা নিটের জন্য প্রিপেয়ার করি, উই নেভার সি দ্য গোল অ্যাহেড অফ আস। মানে আমরা কখনো হয়তো মেডিকেল কলেজে তেমন ভেতরে কি হয় তখন কখনো দেখিনি। তো যখন দেখলাম তখন মনে করলাম যে ফর দিস আই ক্যান কন্ট্রিবিউট আনাদার পার্ট অফ মাই এনার্জি, যে আমি আরেক বছর খাটবো, আরেক বছর আমার ডেডিকেশন দেবো, যার ফলে আমি আরেকটা রাইট। সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমার লাগলো, যে তুই কলেজ দেখে, এমবিবিএস কলেজগুলোকে দেখে মোটিভেটেড হলি, যে যা হয়েছে হয়েছে, আমি চান্স পাই না পাই, একটুর জন্য মিস করি, আমি নেক্সট একটা ইয়ারে আমি পড়বই। তো তোর মোটিভেশনটা মানে ওইখান থেকে স্ট্রেট ওয়ে চলে এসেছে। কারণ তার ব্যালেন্সটা কি করে করলি? মানে দেখ, নিজের পিজি লাইফে থেকে নিজের পড়াশোনা করা, মানে নিজের কাজ করা, বিভিন্ন টুকিটাকি কাজ থাকে, খাবার বানাতে হচ্ছে, কখনো কখনো নিজের জন্য হয়তো জামা কাপড় কাচতে হচ্ছে, তো সেইগুলোকে ম্যানেজ করে পড়াশোনার জন্য টাইম বের করা, সেগুলো পুরোটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে ধরতাম। মানে ডেলি যখন উঠতাম আমি অ্যাপ্রক্সিমেটলি ওই 7টা নাগাদ উঠতাম আর 12টা নাগাদ ঘুমিয়ে পড়তাম। 7 আওয়ার্স অফ স্লিপ আমি একদম বাঁধা রেখেছিলাম। আর সেটা ছাড়া প্রত্যেকটা দিন আমি নিজের একটা চ্যালেঞ্জ হিসেবে দেখতাম যে 7টার সময় উঠবো, পড়বো, খাবো, বাকি টুকিটাকি কাজ করব, 2টো থেকে 5টা একদম ঘুমোতাম না, ওটা একদমই নট রেকমেন্ডেড ভাত ঘুমটা। আর তারপরে বিকেল বেলাটুকু আমি একটু রাখতাম, এদিক সেদিক বন্ধুদের সাথে কথাবার্তা বলে তারপর আবার পড়ে, মানে নিজের একটা টাইম স্লট ভাগ করে নিয়েছিলাম আমি, যে 7টা থেকে 10টা পড়বো, 10টা থেকে 10:30 হয়তো চাটা খেলাম, ব্রেকফাস্ট করলাম, টুকিটাকি ঘরটার গোছানোর যা গোছালাম, 10:30 থেকে আবার বসলাম পড়তে, 12:30 অব্দি পড়লাম। আর মানে আমি মনে করি স্নান খাওয়া এগুলো একদম যেন রাইট টাইমে হয়, কারণ হেলথ যদি খারাপ হয়ে যায় কি করে যে 2-3 দিন কেটে যাবে হঠাৎ করে বোঝাই যাবে না। তো সেই জন্য তুই খুবই হেলথ কনসিয়াস ছিলিস। নিজের খাবার নিজেই বানাতিস? না না, খাবারটা আমি নিয়ে, খাবার না কখন বানাবি, এত কিছু কাজ করছিস, আবার খাবার কখন বানাবি? তো ড্রপ ইয়ারের মোটিভেশন ছিল যেটা তুই আগেও বললি, সেটা হচ্ছে মেডিকেল কলেজের এই যে তোর এক্সপেরিয়েন্স গুলো, সেগুলো কিছুটা, আর কিছুটা মা বাবা বলেছিল। মা বাবার মধ্যে কে বেশি সাপোর্ট করতো? মা বাবা দুজনেই ইকুয়ালি সাপোর্ট করেছে, পুরো আমার পুরো ফ্যামিলি ইকুয়ালি সাপোর্ট করেছে। তাছাড়া এত বড় একটা চ্যালেঞ্জকে নেওয়া ডিফিকাল্ট। আর সবাই একটাই কথা বলেছিল যে তোর যেটা এম, তুই সেই এম এ এগিয়ে যা, সেই এমটা কর, এন্ড সেই এমটাই আমি আলটিমেটলি। লেজার টাইম পেতিস? লেজার টাইম বের করতে হয়, মানে নিজের জন্য 24 ঘন্টা তো আর পড়া যায় না, তা পড়লেও মাথায় কিছু ঢুকবে না। তোর লেজার আর ডিস্ট্রাকশন এই দুটোর মধ্যে ডিফারেন্স কি করে করতিস? লেজার আর ডিস্ট্রাকশন হচ্ছে, লেজারে আমি মনে করি ইউ আর স্টিল অ্যাডিং এ ভ্যালু টু ইয়োরসেলফ। সেই লেজার টাইমে তুমি কোনো বই পড়ছো বা কোথাও ঘুরে আসছো বা নিজে চুপ করে বিছানায় শুয়ে আছো, তাতেও একটা নিজের ইন্ট্রোস্পেকশন চলে, একটা মাথার মধ্যে। তোর লেজার এইগুলোই ছিল, বই পড়া? হ্যাঁ হ্যাঁ,
মানে আমি ওই সময়ও হয়তো ইউটিউব ঘাঁটলেও আর কি সেই যেগুলো 2024 সালে যখন ডিস্ট্রাকশন হয়েছিল, যখন তুই রিয়েলাইজ করলি যে আমার স্কোরটা একদম ভালো হয়নি, সত্যি তো তাই, মানে এই বছর যে ছেলেটা 8000 র্যাঙ্ক করছে সেই ছেলেটা সে বছর মানে 632 ইজ নট এ গুড স্কোর। তো সেই সময়ে তুই মানে কি করে, মানে কি কি ডিস্ট্রাকশনের মধ্যে ছিলিস তখন? তখন ডিস্ট্রাকশনের মধ্যে আমি একটা ছিলাম হচ্ছে প্রচন্ড, আমার সেই সময়কার বন্ধুর যে গ্রুপটা তার মধ্যে কিছুটা নেগেটিভিটি ছিল। তার কারণে নেগেটিভিটি, ভালো করে শুনবে তোমরা, প্রত্যেকে ভালো করে শুনবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। বন্ধুরা যদি বন্ধুদের মধ্যে নেগেটিভিটি স্প্রেড করে, কারণ একটা বন্ধু আর একটা বন্ধু দিয়ে খুব ইনফ্লুয়েন্সড হয়। একটা টিচার বললে 10 বার বেরিয়ে আর ভাববে টিচার এটাই বলা কাজ, বাবা মা এটাই বলা কাজ, বাবা মা তো চাই বাচ্চার ভালো হবে, আর কি নতুন ব্যাপার। কিন্তু বন্ধু বন্ধু সম্বন্ধে মানে ভালো বলছে, এটাতে সব থেকে যেমন আগে ইনফ্লুয়েন্স হয়, তেমন কোনো বন্ধু যদি নেগেটিভিটি স্প্রেড করে সব থেকে বেশি এটা এফেক্ট করে। তো আচ্ছা, সেটা ছিল একটা ডিস্ট্রাকশন, তোকে বন্ধুরা বিভিন্নভাবে তোর মধ্যে নেগেটিভিটি স্প্রেড করেছিল। এটা নিয়ে কিছু বলতে চাস নেক্সট ইয়ারের যারা 2026 27 অ্যাসপিরেন্টস রয়েছে? সাজেশন দেব, সেটা হচ্ছে যে নিজে বোঝা যায় খুব ইজিলি যে কারা অ্যাকচুয়ালি তোমার ভালো চাই আর কারা তোমার খারাপ চাই। কি করে বুঝবে সেটা? সেটা কারোর সাথে কথা বললেই বোঝা যায়, সেটা নিজে রিয়েলাইজ করা যায় যে এ হয়তো তোমার সাথে কম্পিটিশনের জন্য তোমার মার্কসটা জিজ্ঞেস করছে, আবার অন্য কম্পিটিশনের জন্য, হ্যাঁ মনে রাখবে মার্ক দিস। অ্যান্ড আবার কেউ হয়তো জাস্ট বিকজ তোমার ভালো চাই বলে তোমাকে কোনো ওপিনিয়ন দিচ্ছে। তো সেই জায়গায় নিজের ভাবনাটা, নিজের যে সিক্সথ সেন্স একটা থাকে সেটাকে কাজে লাগাবে। অ্যান্ড ডেফিনেটলি যখনই কোনো ইঞ্চ অফ নেগেটিভিটি পাবে, কাট দ্যাট পারসন আউট। অ্যাটলিস্ট এই একটা কাট দ্যাট পারসন আউট যদি কোনো নেগেটিভিটি পাও। নিটের আগে অবধি তো একদমই এন্টারটেইন করবে না এগুলোকে। আমার মনে হয় যে এই পয়েন্টটা আমাদের হাইলাইট করা উচিত। মানে এটা আমি মানে আমার টিচিং লাইফে এত এরকম কথা শুনেছি, মানে পেরেন্টস যারা যখন বাচ্চাদেরকে মানে বলে, নিয়ে আসে আমার কাছে, দিয়ে বলে যে স্যার এরকম শুনলাম, মানে এরকম একটা বাচ্চা, ওর মানে এরকম একটা স্টুডেন্ট আছে, ওর বন্ধু ওকে কনস্ট্যান্টলি বলছে তুই আর পরে কি করবি, তুই আর পরে কি করবি। ও নিজে পড়তেও বসছে, কিন্তু আবার ওই বলে দিল, আবার হয়ে গেল। মানে ওর এইটুকু নিজে জাজমেন্ট নেই যে হচ্ছে যে ও যে বলছে সেটার মধ্যে কেউ পারপাসফুলি বলে যে না যেতে ওকে পড়তে দেবে না, আবার কেউ এরকম আছে যে মানে নিজেও পড়ছে না ওকে পড়তে দেবো না। তো এই দুটোই কিন্তু বেশ হার্মফুল রয়েছে। আচ্ছা, একটা কথা এখানে আমি বলবো, তো ডিস্ট্রাকশনে মেনলি তোর হচ্ছে ফ্রেন্ডস ডিস্ট্রাকশনটাই অনেক বেশি ছিল ফ্রেন্ডস থেকে। রোল অফ প্রেপমেট, যেটা আলোচনা আমার মনে হয় আমাদের করা উচিত, যে 2024 কাউন্সিলিংয়ের পর তোর প্রেপমেটের সাথে দেখা হয় এবং তুই তারপর প্রেপমেটে অ্যাডমিশন নিস। তো প্রেপমেটকে তুই কিভাবে ব্যবহার করতিস? প্রেপমেট আমি বেসিক্যালি মেনলি একটা অনলাইন টুল হিসেবে ইউজ করেছিলাম। আর আমার সব থেকে যেটা ভালো লেগেছিল প্রেপমেটের, সেটা হচ্ছে এখানের ইকোসিস্টেম ইজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম আদার ইনস্টিটিউশনস। যেমন এখানে প্রচণ্ড হেলদি একটা কম্পিটিশন পাওয়া যায়, যেখানে একটা বন্ধু আরেকটা বন্ধুকে খুব ভালোভাবে হেল্প করে দেয় ডাউট রিজলভিং। এবার এটা আমার খুব ভালো লেগেছিল যে অন্য জায়গায় যখন ডাউট ক্লিয়ার করতে যাওয়া হয় তখন একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, যে এই ডাউটটা আমি দেখাবো, অন্যটা আমার উপর খিল্লি করবে, এটা হয়তো অন্য কেউ করেছে, আমি করতে পারছি না, আমি বাজে স্টুডেন্ট, হয়তো টিচারই বলে দিল এটা তো অন্যরা পারবে। কিন্তু এই জিনিসটা আমি কখনো এখানে এক্সপিরিয়েন্স করিনি। ইনফ্যাক্ট আমি যদি কোনো ডাউট দিয়েছি, অন্য বন্ধুরা আগে এসে কে আগে সলভ করতে পারবে, এটা একটা কম্পিটিশন থেকেছে, উইচ ইজ আ ভেরি গুড কম্পিটিশন। কারণ তাতে নিজেরও একটা রিয়েলাইজেশন হয়, আছে এটা এত সিম্পল ভাবে করা যায়। কারণ অনেক সময় এটা হয় যে টিচাররা হয়তো পুরো কনসেপ্ট ইউজ করে বোঝাচ্ছে, কিন্তু বন্ধুদের বোঝানোর মধ্যে আরেকটা ডিফারেন্স থাকে। ঠিক, মানে ওই যেটা বললাম, বন্ধুদের একটা মানে বন্ধু করতে পারছে আমাকে করতে হবে, বন্ধু এরকম বল, ওই বন্ধুর একটা কি হয় না, মানে সবসময় নিজের ফিল বেশি থাকে। বন্ধু যতটা নিজের হতে পারবে ততটা কিন্তু টিচার বা বাকিরা নিজে হওয়া খুব ডিফিকাল্ট, আনটিল এন্ড আনলেস মানে টিচারটাও বন্ধুর মতো। তো আমি এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো তোকে, যে সেটা হচ্ছে যে এডুকেটর প্রেপমেটের তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বিভিন্ন কন্টেন্ট রয়েছে, তুই কোন কন্টেন্টটাকে বেশি ইউজ করতিস? আমি প্রিডমিনেন্টলি বায়োলজিটা ইউজ করতাম। তার আরেকটা খুব বিশাল কারণ আছে, সেটা হচ্ছে আমার যেহেতু ড্রপ ইয়ার ছিল। কার মানে কে, মানে রিমা ম্যাম, আমি আয়েশা ম্যাম, দেবজ্যোতি স্যার। মানে তুই আমারটাই কোন জুলজি বটনি কোন পার্টটা? আমি জুলজিটা বেশি ইউজ করতাম। ভিডিও ব্যাংক থেকে? হ্যাঁ, ভিডিও। কোন ভিডিওগুলো ওয়ান শট বেশি প্রেফার করতিস? কোন কোন টপিকের ওয়ান শট দেখেছিলিস? আমি মোটামুটি জুলজির যেগুলো মেইন চ্যাপ্টার যেগুলো ছিল, যেমন হিউম্যান ফিজিওলজি আপনার প্রচন্ড স্ট্রং পয়েন্ট, তো ওইটা আমি প্রচন্ড পরিমাণে। তো এটা খুব ভালো করেছিস এবং সেখান থেকে তুই মানে ওটা এমসিকিউ তো হেল্প হতো। আমি দেখলাম তুই ডাউটও দিতিস ওখান থেকে, ভালো ভালো ডাউট দিতিস তুই। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, যে ডাউট কর্নার প্রেপমেটে তুই ইউজ করতিস কোন কোন সাবজেক্টের টেলিগ্রাম ডাউটস বা এগুলো? আমি ওভারঅল মোটামুটি সবই ইউজ করেছি, সব সাবজেক্ট। হ্যাঁ।
ওকে, 2024 এর এক্সাম হল এক্সপিরিয়েন্স আর 2025 এর এক্সাম হল এক্সপিরিয়েন্স কোনটা বেটার ছিল? 2025 এর মানে রেজাল্ট করে গেছিস বলে বলছিস নাকি? একদমই না, একদমই না। 2024 এ কি হয়েছিল? 2024 এ বেসিক্যালি একটু অ্যাডভার্স কন্ডিশন এসেছিল। আমার সিট পড়েছিল 3rd ফ্লোরে। আচ্ছা, এবার বেসিক্যালি আইরনি হচ্ছে আমারই স্কুলের সিট পড়েছিল। তোর স্কুলের সিট তোর পড়েছিল? আচ্ছা, এবার সেই জন্য হয়তো এনভায়রনমেন্টটা চেনা ছিল, কিন্তু আমার সিট পড়েছিল 3rd ফ্লোরে। আচ্ছা, আর জানলার ধারে, আর জানলা কোনো পর্দা নেই, মানে পুরো ডাইরেক্ট সানলাইটে 3 ঘন্টা 20 মিনিট আর কি বসেছিলাম। তো ওইটা প্রচন্ড একটা বাজে ডিস্টার্বিং, এত গরম, সেই একদম মানে ইনফ্যাক্ট এক্সাম হলে নিয়ম মনে হয় একবার ওয়াশরুম যেতে দেয়। আমি স্যারকে বলেছিলাম, স্যার আমাকে 2-3 বার যেতে দিন, না হলে মানে বসে থাকা যাচ্ছে না আর কি। এমনকি মানে সেই বোতলে ওআরএস নিয়ে গেছিলাম, সেটা খেয়েছি কম, রুমালে বেশি ভিজিয়েছি, এত গরম হয়েছিল। তো সিটটা চেঞ্জ করা গেল না একটু? না না না, এই নিটে ওগুলো করা যায় না, একদমই হরিবল। তোমরা সবাই প্রিপেয়ার থেকো কিন্তু এটার জন্য, মানে এরকমও হতে পারে। ওই জন্য মক টেস্ট, এই জন্য না, একদমই এই জন্যই অফলাইন এআইটিএস দেয়, এই কারণেই দরকার, কারণ অ্যাট লিস্ট মেন্টালিটি, মাইন্ডসেট এবং ফিজিক্যাল ফিটনেসও তৈরি হয়। যা খুশি হতে পারে সেদিন, মানে সেই লাইটও চলে যেতে পারে, কিছুই হবে না, কিছুই হতে পারে, একদম স্টেডি হতে হবে। তোকে যদি বলি যে ইম্পর্টেন্ট দুটো টিপস যারা নেক্সট ইয়ার্স এ নিট দিচ্ছে, স্পেশালি 2026 এবং 2027 এর জন্য, কোন দুটো পয়েন্ট এমন যেটা না, মানে সেটাকে ফলো না করলে মানে তুইও র্যাঙ্ক করতিস না? এক হচ্ছে কনসিস্টেন্সি ছাড়া কিছুই হবে না। মানে তুমি যেখানেই যাবে, অ্যাজ এ জুনিয়র আমি বলছি, যেখানেই যাবে কনসিস্টেন্ট হতে হবে। সেকেন্ড হচ্ছে, আমি আগেও বলেছি যে নেগেটিভিটি থেকে একটু দূরে থাকবে, কারণ নেগেটিভিটি মানে অনেকটা তোমাকে নিজেকে পিছিয়ে নেবে, তোমাকে নিজেকে মিডিয়কার ফিল করিয়ে দেবে, ঠিক, যে তোমার মধ্যে হিডেন পোটেনশিয়ালটা বেরোবে না। আর সবসময় নিজের পোটেনশিয়ালটা ডিসকভার করার চেষ্টা করবে, যে আমি নিজেকে পুশ করে কত দূর নিয়ে যেতে পারি। একদম, হয়তো আমি 2 ঘন্টা ফোকাস করতে পারছি, কিন্তু চেষ্টা করবো যে 3 ঘন্টা ফোকাস করার, হয়তো একদিন পেরে যাব, কারণ নিজের পোটেনশিয়ালকে সবসময় বাড়ানো যায়। একদমই তাই। এবং এন্টায়ারলি এই পুরো যেটা ড্রিম না হয়, যদি এটাকে আমরা গেমের মতো ভাবি, একদম যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই যেটা তুই একটু আগেও বলছিলিস যে মেজার করে 2025 ইজ টোটালি এ টেস্ট ক্রিকেট। মানে আগে বলের লেন্থ অ্যান্ড পেস দেখে তারপরে ব্যাট চালাতে হবে। ডাইরেক্ট ফিজিক্সের 45টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে গেলে হতো না, মানে কোন কোয়েশ্চেনগুলো করতে পারবো সেগুলো অ্যাটেম্প্ট করবো, কোন বলগুলো ছেড়ে দিতে হবে, কোন বলগুলো খেলতে হবে, আদারওয়াইজ না হলে টাইম চলে যাবে, হাতে স্কোর আসছে না। একদমই তাই। আর ড্রপের আমি অনেক ক্ষেত্রে দেখেছি কিছু ড্রপার এরকম থাকে, তারা জাস্ট ড্রপ করছে, তাই করতে হবে। তো সেই জায়গাটাই তোর কি মনে হয়? ড্রপ ইজ নেভার এ ফ্যাশন, মানে ওটা একটা ফ্যাশন সেন্স নয় যে আমি মেডিসিন পড়বো বলে আমি ড্রপের পর ড্রপ দিয়ে যাচ্ছি। সে একটা আমি কোথায় একটা শুনেছিলাম যে মেডিসিন চুজেস ইউ ডু নট চুজ মেডিসিন। তো তোমার যদি মনে হয় যে তোমার হচ্ছে না মেডিসিন, ইউ হ্যাভ ভেরিয়াস কোর্সেস এন্ড দে আর ইকুয়ালি অ্যাজ বিউটিফুল, নো ডাউট। বাট কিন্তু লোকে এইখানে একটা ফ্যাশন মনে করে নিয়েছে যে আমি ড্রপ দেবো, এটা খুব একটা বড় ব্যাপার হয়ে গেছে। এখনকার সোশ্যাল মিডিয়াও সেইভাবে ইনফ্লুয়েন্স করে, ইনস্টাগ্রাম রিলস আমি অনেক দেখি, খুবই টক্সিক ওটা। তোমার ড্রপ দেবে না, আমি ওগুলো একদম, মানে এটা আমি রেকমেন্ডও করবো সবাইকে, যে প্রচন্ড ব্রেন রট করে ইনস্টাগ্রাম রিলস। তো অ্যাটলিস্ট নিটের আগে সব বন্ধ করে দাও। অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ কি রিয়েল আর ডিলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, প্রচন্ড মানে পুরোটাই ডিফারেন্স, রিয়েল আর ডিলের মধ্যে কোনো মিলই নেই। হ্যাঁ, তো সেই যে ইনস্টাগ্রাম রিলস এমন একটা সিউডো স্যাটিসফ্যাকশন এনে দেবে যে ওরাও ভুগছে, আমিও ভুগছি, তার মানে আমার সব ঠিক আছে। বাট একদমই না, ইউ হ্যাভ মাচ মোর পোটেনশিয়াল। এক্স্যাক্টলি, ওরাও কষ্টে আছে, আমিও কষ্টে আছি, তাহলে ঠিকই আছে, কষ্টটাই নর্মাল। এই ব্যাপারটা তো খুবই ভালো লাগলো। দুটো পয়েন্ট হাইলাইট করেছে, ড্রপ উইথ পারপাস and consider the entire preparations and exam day as your game, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো আই হোপ সবাই অরিত্রের কথা শুনলে, অরিত্র কোন কোন পয়েন্টসগুলোকে হাইলাইট করেছে, খুব ভালো ভালো টিপস দিয়েছে। ওর এন্টায়ার স্টোরি থেকে ডিস্ট্র্যাকশনসকে ম্যানেজ করার পয়েন্টটা খুবই ভালো করে উঠে এসেছে। তো তোমরাও যদি চাও যে অরিত্রকে সরাসরি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে, তোমরা কমেন্টে জানাও, অরিত্র নিজের অ্যাকাউন্ট থেকে ডেফিনেটলি রিপ্লাই করবে, আর আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে রিপ্লাই করতে পারি। যদি অরিত্রর এরকম কোনো প্রশ্ন হয় যেটা আমাদেরকেও জেনে জানাতে হবে, তাহলে আমরা ডেফিনেটলি সেটা নিয়ে রিপ্লাই করবো। ইনফ্যাক্ট আমার সাজেশন থাকবে যে আমার নাম্বার, মেল আইডি যদি কেউ চায় ডেফিনেটলি যেন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা সেটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে, যেমন অরিত্র বললো। তো আজকের পডকাস্ট এখানে ফিনিশ করছি। অল দ্য বেস্ট অরিত্রকে, কংগ্রাচুলেশন ওয়ান্স এগেইন, যে এত ভালো র্যাঙ্কের জন্য আর ফিউচারের কেরিয়ারের জন্য অল দ্য বেস্ট। খুব ভালো করো, খুব বড় ডাক্তার হও, পেশেন্টদেরকে দেখতে হবে, মা বাবাকে দেখতে হবে ফিউচারে। তো আজকের পডকাস্ট এখানে ফিনিশ করছি। বাই বাই এভরিওয়ান।